আমি পড়ানো শুরু করে দিলাম তোমাদের। তোমরা এখানে স্লাইডটা দেখতে পারতেছো, হাইড্রোগ্রাফ স্লাইড লেখা আছে। হাইড্রোগ্রাফ মানে হলো যে ডিসচার্জ ভার্সেস টাইম, এইটাই রিলেশনশিপ। আমি তোমাদেরকে কিছু এমসিকিউ কোশ্চেন করব নেক্সট ক্লাস, তারপরে ক্লাসে আশা করি একটা ডেমো পরীক্ষা নিব। ডেমো এমসিকিউ ডেমো পরীক্ষা নিব, মানে অ্যাটেন্ডেন্সের মতো। সেইটা পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করবা। আর আজকে আমি খাতায় যা লিখতে বলবো তাই লিখবা, লিখে সেইটা তোমরা অ্যাটেন্ডেন্স হিসাবে, অ্যাসাইনমেন্ট হিসাবে সাবমিট করবে। স্যার কোনো কথাই ঠিকমতো বোঝা যাচ্ছে না স্যার। তাহলে অন্যরা কি শুনতে পারতেছে আমার কথা? আমি তো তোমার কথা বুঝতেছি। আপনার কথাগুলো স্যার ভাঙা ভাঙা আসতেছে, কেমন কাটা কাটা আসতেছে স্যার। কেমনে হলো? সাইদুল হাসান, তুমি কি শুনতেছো আমার কথা? কাটা 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 কথাগুলো কাটা কাটা আসতেছে, তাহলে দেখি এটা ইমপ্রুভ করা যায় কিনা। আমরা হলাম হাইড্রোগ্রাফ নিয়ে পড়তেছি। হাইড্রোগ্রাফ হলো হাইড্রোলজির খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং পরীক্ষায় তোমরা যেখানেই যাও দেখবা যে হাইড্রোগ্রাফ ডেফিনিশনটা অনেক ক্ষেত্রেই দেখবা যে এই ডেফিনিশনটা আসে। সুতরাং হাইড্রোগ্রাফটা ভালো করে পড়ার চেষ্টা করবা, ডেফিনিশন কি, যাতে কখনোই ভুলে না যাও। আর এখন কি কথা কাটে কাটে কেটে আসতেছে? হ্যালো, আমি পুরো ওয়াইফাই এর জোনের মধ্যে অ্যাড করার পর না, কিন্তু এরকম কথা কাটা কাটা কেন আসবে বুঝতেছি না। এখন কি আসতেছে? স্পষ্ট শুনতেছো? শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এখন ঠিক হবে। আমি বলতেছি যে হাইড্রোগ্রাফটা ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোগ্রাফটা তোমরা অবশ্যই পড়বা, পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা এক্সামে আসে আর কি, তো সেই ব্যাপারে কেয়ার থাকবা। আর যার বাসার প্রাইভেসি নাই, মানে শব্দ একটু বন্ধ রাখো। তার বাসা সাইদুল হাসান, তার বাসায় মনে হয় আজান শোনা যাচ্ছে, তো তুমি একটু বন্ধ রাখো, পরে আজানটা শেষ হলে তুমি আবার চালু করো। আচ্ছা, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যালো মোহাম্মদ, আমি শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আমি বলতেছি হাইড্রোগ্রাফের ডেফিনিশনটা অবশ্যই লিখবা, এটা খাতায় লেখো, খাতাটার উপরে তোমার নাম আইডি লিখবা, লিখে আজকে সাবমিট করবা, কি ঠিক আছে? এই যে যেমন হাইড্রোগ্রাফ, record of referred discharge over a time period, time q versus time, river discharge q is equal to ab, মানে এই তিনটা চারটা লাইন লিখলেই হবে। আমি যেটা লিখতে বলবো সেটাই ক্লাস খাতায় লিখবা। এখন দেখো পরবর্তী স্লাইডে কি আছে, কি লিখছে, why we construct analysis hydrograph। এগুলো আমরা সম্পর্কে একটু ভালো ধারণা বুঝতেই পারছি, কারণ নদীর ফ্লো এগুলা জানতে হবে, ডিসচার্জ প্যাটার্ন জানতে হবে, ড্রেনেজ বেসিন জানতে হবে, এগুলা সম্পর্কে আমরা একটু ধারণা পাইছি, তাই না? ফ্লো মেজারমেন্ট করছি, তারপরে রেটিং কার্ভ করছি, এগুলো করে আমরা ধারণা পেয়ে গেছি। এখন আমরা বুঝতে পারতেছি যে হাইড্রোগ্রাফের কেন দরকার। যায় না কেন? আর আমরা এখান থেকেও একটু ধারণা পাইছি যে এটা হলো একটা হাইড্রোগ্রাফের এলিমেন্ট, বিভিন্ন কম্পোনেন্ট, কি কি কম্পোনেন্ট আমাদের জানতে হবে সেটা আছে এখানে, বুঝতেই পারতেছি। এখানে হলো এইগুলা হলো মিলিমিটার রেইনফল, আর এই বৃষ্টিপাতের দরুনই নদীতে আমরা এই হাইড্রোগ্রাফটা পাইছি, এবং এই হাইড্রোগ্রাফের বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে, সেটা আমরা অবশ্যই জানতে পারছি বিভিন্ন ক্লাসে। এখন এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিপাতের এইখানে
এইখানে যে কাটা হয়েছে এই মিলিমিটার, এই পানিটুকি নদীতে পড়ছে আর বাকি পানিটুক নিচের দিকে চলে গেছে, মানে ইনফিল্ট্রেশন পার্কুলেশন হয়ে মাটির নিচে চলে গেছে, এটাকে গ্রাউন্ড ওয়াটার কি রিচার্জ করছে। এই পোর্শনটাকে নাম বলে আবার পাই ইন্ডেক্স। গেট রিমেম্বার, আমরা পাই ইন্ডেক্স সম্পর্কেও ধারণা পাইছি। পাই ইন্ডেক্স আরেকটা ইন্ডেক্স আছে ডাব্লিউ ইন্ডেক্স, সেটা সম্পর্কেও তোমাদের বলবো, এবং সেটাও খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় কিন্তু পাই ইন্ডেক্স আসে, এটা লিখে রাখো পাই ইন্ডেক্স। ঠিক আছে, এখন আমরা বেস ফ্লো সেপারেশন করছি, এটা একটা বেস ফ্লো কার্ভ। আর এই বেস ফ্লোটা আমরা দেখছিলাম স্ট্রেট লাইন, এখানে একটু কার্ভ দেখতে পাচ্ছি, অবশ্যই কার্ভই হবে কারণ স্ট্রেট লাইন না হওয়ার সম্ভাবনাই বেশি। এগুলো আমরা জানতে পারলাম। এখানে আবার বিস্তারিত বিবরণ দিছে, এই স্লাইডটা তোমাদের আগেও দেখাইছি, আবারও দেখি তাহলে আবার যেন রিমেম্বার করতে সুবিধা হয়। বেসিক লেগ টাইম কাকে বলে, তারপরে বেস ফ্লো কাকে বলে, তারপর ওভারল্যান্ড ফ্লো কি, ইন্টারফ্লো কি, এগুলা সব বুঝতে পারছি। এই যে ওভারল্যান্ড ফ্লো মানে মাটির উপর দিয়ে গড়ায় যেটা চলে গেছে, ইন্টারফ্লো মাটির ভিতর দিয়ে, যে আমরা নদীর ব্যাংকে দেখি না পাশ দিয়ে যে পানি যে আবার ঢুকে যায় নদীতে, সেটা হলো ইন্টারফ্লো। আর বেস ফ্লো হলো ওই মাটির নিচ দিয়ে পানিটা যে নদীতে প্রবেশ করে সেটা, এই তিনটার যোগ করেই হলো রান অফ মানে নদীর পানি ফ্লো। সেইগুলা সম্পর্কে আমরা জানতে পারছি। এখানে আবার তিনটার উদাহরণ আছে। এখানে বলা হয়েছে কি ওভারল্যান্ড ফ্লো, ভলিউম অফ ওয়াটার রিচিং দ্য রিভার সারফেস রান, একদম মাটির উপর দিয়ে যেটা গড়ায় যাবে সেটা। ইন্টারফ্লো, ভলিউম অফ ওয়াটার রিচিং দ্য রিভার, মানে যে পরিমাণ পানিটা নদীতে যাচ্ছে থ্রু সয়েল এন্ড আন্ডারলাইং রক লেয়ার্স, মানে মাটির থেকে যেটা যাবে সেটা। আর ব্লেজ ফ্লো হলো পানিটা ইনফিল্ট্রেশন হয়ে আবার নদীতেই চলে গেছে, সেটাই হলো বেস ফ্লো। সেগুলো সম্পর্কে আমরা ধারণা পাইছি। এখন এই হাইড্রোগ্রাফটা, এই কে কথা বলে বাসায়, যার কথা বলে সে মিউট করে রাখো প্লিজ। কিসের উপর নির্ভর করে? এরিয়া, শেপ, স্লোপ, রক টাইপ, সয়েল টাইপ, ল্যান্ড ইউজ, ড্রেনেজ প্যাটার্ন, এগুলোর উপরে। প্রেসিপিটেশন, টেম্পারেচার, টাইডাল কন্ডিশন। চিটাগাং এর নদী অবশ্যই টাইডালের উপর নির্ভর করবে না। কর্ণফুলী নদী আমরা জানি ঝড় ভাটার সময় নদীর পানি বেড়ে কমে যায়, আমরা খেয়াল করছি, আমরা জানি। স্ট্রম হাইড্রোগ্রাফকে ইন্টারপ্রেট করছে, এগুলো আমরা আর বেশি আলোচনা করব না কারণ আমরা এগুলো পারি, তাই না? এখানে আবার ডিটেলস, এই স্লাইডটা তোমাদের দিছিলাম মনে হয়, আবারও দিয়ে দিব। আবার এটা একটু সম্পর্কে আমাদের পুরানো যে পড়ালেখা আছে সেটা নিয়ে একটু স্মৃতিচারণ করি আর কি। এই বৃষ্টিপাতটা হলো প্রেসিপিটেশন, এই প্রেসিপিটেশন হওয়ার ফলে ইনফিল্ট্রেশন হবে, মাটির অভ্যন্তরে যে পানিটা চলে গেল সেটাই হলো ইনফিল্ট্রেশন। তারপরে বেশি যেটা চলে গেল সেটাই হবে পার্কোলেশন। তারপরে হলো পানির ভিতর দিয়ে যায় যে ফ্লোটা হবে সেটা হবে ইন্টারফ্লো। আবার এই যে পার্কোলেশন পানি, এখানে একটা ওয়াটার লেভেল আছে, এখানে কি আমরা ডিপ টিউবওয়েল খনন করলে এই পানি তুলতে পারি। আমরা হাইড্রোলজি এই সেমিস্টার পড়তেছি, নেক্সট সেমিস্টারে ইরিগেশন পড়বো, সেই ইরিগেশন চ্যাপ্টারে দেখবো যে এই পানি আমরা তুলে নিয়ে ইরিগেশন করব। এই যে গ্রাউন্ড ওয়াটার ডিভাইড, গ্রাউন্ড ওয়াটার ফ্লো, এই পানিটাকে নিয়ে ইরিগেশন করব। যেহেতু এখানে ইনফিল্ট্রেশন হচ্ছে, প্রচুর পানি এখানে জমা হচ্ছে, চয়ে চয়ে পানি যাচ্ছে, এবং এইটারও একটা ওয়াটার লেভেল আছে, এটারও একটা স্লোপ আছে, নদীতে এটা চলে যাচ্ছে, এটাই হলো গ্রাউন্ড ওয়াটার ফ্লো। ঠিক আছে, তাই এইখানে এই নামগুলাও তোমাদের শিখতে হবে, জানতে হলে, বুঝতে হলে। আমি আর আলোচনা বেশি করব না, অনেক সময় নেবে। সেটা একই জিনিস, বেস ফ্লো সেপারেশন, এখানেও অনেক কিছু লেখা আছে, আমরা অঙ্ক করেও বুঝে ফেলছি বেস ফ্লো সেপারেশনটা কি, আর আমি আর ডিটেইলস ডেসক্রিপশনে যাব না। আর এখানেও দেখছো যে এখানে বেস ফ্লো সেপারেশন কিভাবে করছে সেইটা একটু ফিগারে দিছে, এইটাও তাই, একই জিনিস, এইগুলাও একই জিনিস, বিভিন্ন এই জায়গাটা তোমাদের নতুন।
এই লাইনটা লেখো, কিউ ইজ ইকুয়াল টু, সবাই খাতায় লেখো, পাশে কিউ ইজ ইকুয়াল টু ডি ইনটু ইউনিট হাইড্রোকার্বন। কিউটা কি আমাদের রান অফ, হ্যাঁ, তারপরে রেইনফল ডেপথ আমরা বলি 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, হ্যাঁ 10 মিলিমিটার যদি বৃষ্টিপাত, আগেরটা লেগে নাই স্যার, আগেরটা লেখো নাই, ভিডিও দেখার পরে লিখবা। এখন যারা স্যার এটা পাঠাতে, এখন যেটা লিখছো সেটাই লেখো। না স্যার আমি তো আপনার ক্লাসের শুরু থেকে আছি স্যার, মানে আপনি ওটা লিখতে বলছেন আর অন্য টপিকে চলে গেছেন। ওখানে তো কই দুইটা লাইন লিখতে বলছি, এটা কতক্ষণ লাগে? রেকর্ড অফ ডিসচার্জ ওভার, পরে আবার বলবো তখন লিখবে, আর না লিখলে বসে থাকো, পরে যখন সময় আসবে লিখবে, নট ইম্পর্টেন্ট। এইটা লেখো এখন, এটা বেশি ইম্পর্টেন্ট। কিউ ইজ ইকুয়াল টু ডি ইনটু ইউনিট হাইড্রোগ্রাফ। কিউটা হলো কি রান অফ, আর ডিটা হলো রেনফল ডেপথ। আমাদের বলে না 7 মিলিমিটার সেন্টিমিটার বৃষ্টি হচ্ছে বা 3 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, যদি যখন এইটা বলবে তখন আমরা রান অফ যত হবে তাকে দিয়ে গুণ করলেই আমরা ইউনিট হাইড্রোগ্রাফটা পেয়ে যাব। ইউনিট হাইড্রোগ্রাফ পেয়ে গেলে আমাদের একটা সুবিধা আছে, এটা বুঝতে সুবিধা হয় আর কি, বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা একটু ডিসকাস করব। দাঁড়াও 1 মিনিট ওয়েট করো। তাহলে এই দুইটা লাইন ভালো করে লেখো, রান অফ আর রেইনফল হাইড্রোগ্রাফ, এই অঙ্কগুলা করলে ক্লিয়ার হয়ে যাব। বেস ফ্লো যেমন সম্পর্কে ক্লিয়ার হয়েছি, এটা সম্পর্কেও ক্লিয়ার হবো। এখানে ইউনিট হাইড্রোগ্রাফ সম্পর্কে একটু বলা হয়েছে, ডেভেলপড বাই শেরম্যান নামে একজন বৈজ্ঞানিক 1932 সালে সে ডিটারমাইন করছে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ফ্রম ইফেক্টিভ রেইনফল হেইটোগ্রাফ। আমরা হেইটোগ্রাফের ডেফিনিশনটাও পড়ছি, এখান থেকে সেই ইউনিট হাইড্রোগ্রাফটা ইয়ে করছে। এখন ডেফিনিশনটা, এই ডেফিনিশনটা তোমরা একটু লেখো, এটা একটু লিখে ফেলো। এই ডেফিনিশনটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জবের, অনেক অ্যাপ্লিকেশন, জব ইন্টারভিউ, রিটেন এক্সাম দিতে গেলে এইটা আসে, সুতরাং সবাই একটু লিখে ফেলো দ্রুত। আর আমি এটা একটু বর্ণনা করব, অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইউনিট হাইড্রোগ্রাফ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডাইরেক্ট রান অফ, ওই যে আমরা ডাইরেক্ট রান অফ করছি, ওভারল্যান্ড ফ্লো, এটা হইছে বৃষ্টির পানিটা গড়াইয়া নদীতে পড়ছে, এটা রেজাল্টিং ফ্রম 1 ইউনিট 1 ইঞ্চি 1 সেন্টিমিটার। যে আগের স্লাইডে দেখছো, এটা দিয়া ভাগ দিয়ে দিলেই তো 1 ইঞ্চ হয়ে যাবে, সেই জন্য ইউনিট হাইড্রোগ্রাফ। হ্যাঁ, ফর্ম এ স্টর্ম হ্যাভিং, ও এটাও লিখতে হবে, ফর্ম এ স্টর্ম STORM, স্টর্ম হ্যাভিং 1 ইউনিট, এখানে 1 ইঞ্চ, 1 ইঞ্চি লেখার দরকার নেই, এখন আর ইঞ্চিতে কেউ বলে না, সবাই বলে সেন্টিমিটারের স্কেলে, অফ ইফেক্টিভ ইফেক্টিভ রেইনফল ডেপথ, আসলে এটা হবে ইফেক্টিভ রেইনফল ডেপথ লেখো, অকারিং ইউনিফর্মলি ওভার দ্য ওয়াটারশেড। আমরা ওয়াটারশেডের ডেফিনিশন জানি, আমরা নতুন করে এই ডেফিনিশন জানবো না, তারপরেও একটু বলি। ওয়াটারশেডটা হলো, এটার আরো দুইটা নাম আছে, কি নাম মনে আছে? কারণ না মনে থাকলে বলো। হলো কি খবর, কথা বলবা না নাকি? স্টেজ ডিস্ট্রাকচার, আরে কি বলে, ওয়াটারশেডের আরো নাম, ওয়াটারশেডের বেসমেন্ট স্যার, মনে করো। এই ওয়াটারশেড ক্যাচমেন্ট বেসিন একই জিনিস, বলছিলাম, এত ভুলে গেলে কেমনে হবে? জি স্যার, বেসমেন্ট বেসিন বলছিলেন তো স্যার। হ্যাঁ, বেসিন, ক্যাচমেন্ট, বেসিন, ওয়াটারশেড একই জিনিস, তিনটা সিনোনিমস, মানে সমার্থক শব্দ।
বলছে যে স্যার এখানে আপনি হাতে স্যার হাতে কিছু uniformly, লিখছেন যে মানে ওই ওয়াটারশেডে বা বেসিনে বা ক্যাচমেন্টে ইউনিফর্মলি সব জায়গায় সমান বৃষ্টিপাত হইতেছে, সেইটা অ্যাসিউম করে নিচ্ছে। কিন্তু যদিও হয় না, কিন্তু দেখা গেছে অ্যাসিউম করে নিলে আমাদের ক্যালকুলেশনের হেরফের অতটা হয় না। ইজি হয়, ইজি হয়। একটা ইউনিফর্ম বৃষ্টিপাতের রেটটাও ইউনিফর্ম আছে, মানে কি ধরো 3 সেন্টিমিটার পার আওয়ার এই রেটই আছে। যদিও হেরফের হচ্ছে, তাই না, কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে, কম হচ্ছে, কিন্তু ধরে নিচ্ছে একই রেটে বৃষ্টি হচ্ছে। দেখা গেছে যে ওই একই রেট ধরে নিলেও আমার ক্যালকুলেশনে ইঞ্জিনিয়ারিং পারপাসে অত হ্যাম্পার করে না ডিউরিং এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। মানে মনে করো 3 ঘন্টার একটা বৃষ্টি হলো, আমরা বলি না 4 আওয়ার হাইড্রোগ্রাফ আমরা পড়বো কিন্তু, হ্যাঁ, তখন এইটা বলছে দিস স্পেসিফিক, দেখো দিস স্পেসিফিক টাইম কুড বি এনি ফাইনাইট ডিউরেশন, যে কোনো ফাইনাইট ডিউরেশন হতে পারে, 1 আওয়ার হতে পারে, 6 আওয়ার হতে পারে, 1 ডে হতে পারে, 4 আওয়ার হতে পারে। এই 3টা লাইন দেখো, এই 3টা লাইন খুবই দরকার, আর লেখার দরকার নেই। আর অ্যাসাম্পশন গুলো আমরা পরে শিখব, এই দাগাদাগি করো না। এইখানে দেখো, এখানে একটু বর্ণনা সুন্দর করে দিচ্ছে, তোমরা বইয়ের মধ্যেও পাবা, তোমরা তো লিখেই ফেলছো, এখানে একই কথাই বলছে। কি পয়েন্টস হচ্ছে, কি বলছে, 1 ইঞ্চি বৃষ্টিপাত হতে হবে, হ্যাঁ, এইখানে বলছে 1 ইঞ্চি বা সেন্টিমিটার এক্সেস প্রিসিপিটেশন, আমরা ওখানে বলছিলাম ইফেক্টিভ রেইনফল ডেপথ, একই জিনিস। স্প্রেড ইউনিফর্মলি, আমি আবারও বলছি স্প্রেড ইউনিফর্ম বৃষ্টিপাত হতে হবে। ইউনিফর্ম টাইম মানে একটা নির্দিষ্ট সময় রেটেই কাজ করতে হবে, মানে মনে করো 3 সেন্টিমিটার পার আওয়ার বেগে বৃষ্টি হচ্ছে, এই রেটেই ধরতে হবে। আর একটা গিভেন ডিউরেশন থাকবে, কি ইউনিট ফটোগ্রাফ, মানে 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার, 5 আওয়ার, যে কোনো কিছুই হতে পারে। আমরা ইউনিট হাইড্রোগ্রাফ সম্পর্কে ধারণা পেলাম, আর আমরা এখন অঙ্ক করব, অঙ্ক করলে ক্লিয়ার হব। আর এখানে অনেক কিছুই আছে, আমাদের খুব এগুলা আর জানার দরকার নেই, আমি স্লাইডটা দিয়ে দিব। আর তোমরা এই স্লাইডটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তোমরা বইটা ভালো মতো করে পড়বা। এটা হলো ইউনিট হাইড্রোগ্রাফ। আর আমরা গত ক্লাসে এই প্রবলেমটা সলভ করছিলাম, তাই না, কি মনে আছে না? হ্যালো, বেস ফ্লো সেপারেশন টেস্ট ইয়া করছিলাম, মনে আছে স্যার? এখান থেকে ফাইন্ড এক্স পাইছিলাম। আর তোমরা এই অ্যাসাইনমেন্ট করতেছো তো? আমি কিন্তু নেক্সট ক্লাসে বলবো অ্যাসাইনমেন্ট জমা দিবা, পরের ক্লাসে আমি যে ক্লাস টেস্ট নিব, একটা ডেমো ক্লাস টেস্ট নিব এমসিকিউ এর, তখন সব অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিন্তু পরীক্ষা দিতে দিব না, পেন্ডিং অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখন আমরা অঙ্কটা করব হলো 6.4 অঙ্কটা করব। এখানে যে ইউনিট হাইড্রোগ্রাফ নিয়ে কিছু অঙ্ক আলোচনা করা হয়েছে, সেই অঙ্কটা আমরা করতে চেষ্টা করব এবং করে তোমাদেরকে বুঝাতে চেষ্টা করব। সরি না, 6.6 অঙ্কটা করব, বাকিগুলো সহজই আছে। এখন আমরা বইয়ের মধ্যে যাই, 6 পয়েন্ট বই উল্টায় দেখছিলা তোমরা? হ্যালো, আমি গত ক্লাসে একটু আলোচনা করছিলাম, তোমরা কি বইটই উল্টায় দেখছিলা? এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা দেখো, অঙ্কটা পড়তে থাকো, এই লাইনটা পড়তে থাকো।
এই যে এখানে সরি প্রশ্নটা হলো এখানে এক্সাম্পল 6.6 এই প্রশ্নটা দেখো কি লেখা আছে আর এখানে দেখো সলিউশনটা কি লেখা আছে। প্রশ্নটা দেওয়া আছে কি যে বলছে অর্ডিনেট অফ 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ অফ এ ক্যাচমেন্ট ইজ গিভেন বেলো। আমরা এখন টিডি করছি একটু দুর্ভেদ্য টাইপের কি বলে 1 সেন্টিমিটার বৃষ্টিপাত ইউনিফর্ম রেটে ওভার এ ক্যাচমেন্ট যেটা হবে সেটাই হলো আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ। অঙ্কটা করলে আমরা কিভাবে দিব? এই অন্য কথা বলবা না, অতিরিক্ত কথা। এখন দেখো যে এখানে দেখো এখানে টাইমটা দেওয়া আছে 0 মানে যখন ধরছে তার 3 ঘন্টা পরে, তারও 3 ঘন্টা পরে, তারও প্রত্যেক 3 ঘন্টা পর পর আছে। এখানে যে আবার 6 ঘন্টা পরে আছে 42 আর 6 38 মানে এত ঘন্টা পর পর সে রিডিং নিছে অর্ডিনেট অফ 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ 50 এরকম হয়েছে। এখন বলছে ডিরাইভ অফ ফ্ল্যাট হাইড্রোগ্রাফ, আমাদের ফ্ল্যাট হাইড্রোগ্রাফ বানাইতে হবে। আর আমাদের দিছে অ্যাকুমুলেটেড রেইনফল দিছে এরকম যে রেইন গেজ থাকলে কি রকম হয়, যেমন প্রথম 6 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.5, তারপরে 12 ঘন্টায় বৃষ্টি হয়েছে কত 11, তারপরে 18 ঘন্টায় বৃষ্টি হয়েছে 16.5 তাই না সেন্টিমিটার। এখন প্রথম 6 ঘন্টা বৃষ্টি হয়েছে 3.5, সেকেন্ড 6 ঘন্টায় বৃষ্টিপাত কত হয়েছে তাইলে বলো তো? হ্যালো হ্যালো 7.5 স্যার। 11 থেকে 3.5 বাদ দিছো, বাদ দিলে যেটা হচ্ছে সেটা, এটা ফার্স্ট 6 আওয়ারে এই বৃষ্টিপাত 3.5, সেকেন্ড 6 আওয়ারে কত 7.5, আর থার্ড 6 আওয়ারে কত 5.5 5.5 সেন্টিমিটার বৃষ্টিপাত। আমরা এটা বুঝে ফেললাম। দেখো সলিউশনে এখানে তাই লিখছে, প্রথম ফার্স্ট 6 আওয়ারে বৃষ্টি 3.5, সেকেন্ড 6 আওয়ারে বৃষ্টি হচ্ছে 7.5, আর থার্ড 6 আওয়ারে বৃষ্টি হচ্ছে 5.5। আর এখানে একটা লস বলে দিছে 0.25 সেন্টিমিটার পার আওয়ার ফর 6 আওয়ার। এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে প্রশ্নের মধ্যে কি লেখা আছে এখানে পুরো একটু পড়ো। স্টর্ম লস রেট মানে ওই যে ফাইন্ডেক্স আমরা এখানে বলছে স্টর্ম লস রেট ফাইন্ডেক্সটা হলো যেটা যে বৃষ্টিপাতের পানির অংশটা মাটির নিচে ইনফিল্ট্রেশন হয়ে চলে গেছে সেটা কি বুঝতে পারছো? ফাইন্ডেক্স বলা হচ্ছে। আর এইখানে আরেকটা টার্ম দেওয়া আছে 0.25 সেন্টিমিটার পার আওয়ার, তাহলে এটা কি ফাইন্ডেক্স মানে এই রেটে এই পানিটা কোথায় চলে গেছে ইনফিল্ট্রেশন হয়ে ভূগর্ভে চলে গেছে, গ্রাউন্ড ওয়াটারে চলে গেছে। কি ক্লিয়ার? তাহলে কত 0.25 সেন্টিমিটার পার আওয়ার রেটে এই পানিটা কোথায় গেছে বলো তো? হ্যালো ভূগর্ভে চলে গেছে এজ এ গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন ওয়াটার রিচার্জ হয়ে গেছে। এখন গ্রাউন্ড ওয়াটারে পানি অনেক আছে, আমরা এখানে টিউবওয়েল খনন করে বোরিং করে টিউব বসায়া সেট করে পাম্প দিয়ে পানি তুলে আনতে পারবো। এইটাই বলছে সে, সারফেসে থেকে বলছে লস হয়েছে, আর যে গ্রাউন্ড ওয়াটার নিয়ে পড়বে সে বলবে রিচার্জ হয়েছে। গেট রিমেম্বার ইট, রিচার্জ শব্দটা লিখে রাখা। আমরা ব্যাটারি রিচার্জ করি মোবাইলে, এটা হলো গ্রাউন্ড ওয়াটারের পানি যত বেশি আসবে সেটাকে আমরা রিচার্জ বলবো। তাহলে ফাইন্ডেক্স অনেকটা বলতে পারি, ফাইন্ডেক্স সমান কি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, এটাও লিখে রাখো। একটা লাইন লেখো, ফাইন্ডেক্স সমান হ্যালো ফাইন্ডেক্স গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, হ্যাঁ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, ফাইন্ড হ্যাঁ রিচার্জ
রিচার্জের স্পেলিং তো জানো, মানে জি যে স্যার। মোবাইলে রিচার্জ করে একই জিনিস। হ্যাঁ, আবার রিসার্চ লেখো না। The base flow can be assumed, এখানে অ্যাসিউম করছে একটা বেস ফ্লো কত হবে। আমরা হাইড্রোগ্রাফি তো দেখছি কোনটা বেস ফ্লো আর কোনটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়েছে, ঠিক আছে। আমরা কি আবার দেখব ফিগারটা? ইয়েস স্যার। আবার হ্যাঁ হ্যাঁ। গেল কই? এই যে এখানে এটা হলো বেস ফ্লো। আচ্ছা ছবিটা তো ছিল, ছবি দেখে ক্লিয়ার হয়ে গেল। এই ছবিটা, এই যে এখানে দেখছো, এইখানে হলো কি, এই যে ইনফিল্ট্রেশন পার্কুলেশন হয়ে গ্রাউন্ডে যে পানিটা হবে সেটাই রিচার্জ, এবং এই ফ্লোটা যখন নদীতে যাবে, কারণ এখানে ওয়াটার লেভেলটা উঁচুতে আছে, অবশ্যই নিচুর দিকে যাবে, এখানে একটা খালি জায়গা পাইছে, এই জায়গায় পানিটা চলে যাবে, এটা হবে গ্রাউন্ড ওয়াটার ফ্লো। আর এই পানিটা এখান দিয়ে পড়বে, পড়ে আবার কি পাশের দিকেও চলে যাবে, পাশে এই সারফেস দিয়ে আবার পার্ট দিয়ে আবার নদীতে আসবে, এইটা বলবো ইন্টারফ্লো। আমার মনে হয় এখন ক্লিয়ার হয়েছে। এই যে এই পার্কুলেশন হলো, এটাই হলো রিচার্জ, মানে কি বলছে ফাইন্ড এক্স, ইউ আন্ডারস্ট্যান্ড? এক এক জায়গায় এক এক নামে পরিচিত, সবগুলাই তোমাদেরকে জানতে হবে। আমার মনে হয় তোমরা ক্লিয়ার বুঝতেই পারছো। আমি আবার এখানে চলে যাই, তাহলে হলো এই টার্ম স্টর্ম লস রেট find x for the catchment is estimated 0.25 সেন্টিমিটার পার আওয়ার, মানে ইনফিল্ট্রেশন হচ্ছে এই যে এই মাটির নিচে চলে যাচ্ছে, এটা কি রেটে চলে যাচ্ছে? 0.25 সেন্টিমিটার পার আওয়ার। আমি অনেক সংক্ষেপে স্লোলি অনেকবার করে করে বুঝাইলাম যাতে ক্লিয়ার হতে পারো, কারণ আমার এইগুলা নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, আমি বাস্তবে কাজ করছি প্র্যাকটিক্যালি বিভিন্ন অর্গানাইজেশনে দেখে দেখে, এই জন্য আমি বুঝি ভালো। কিন্তু আমি দেখছি অনেকেই ওই সুযোগ হয় নাই, অনেক টিচার এইভাবে তোমাকে পড়াইতে পারবে না, সুতরাং তুমি যদি মন দিয়ে শোনো অনেক বেশি জেনে যেতে পারবে আশা করি। অন্য যে কোনো ইউনিভার্সিটি তুমি যাও, দেখবা যে তুমি পড়ে আসো, দেখো যে তুমি যদি সব অঙ্ক পারো, দেখবা যে তুমি তোমার যে গ্রাউন্ড ওর হাইড্রোলজিতে ভালো পারে এরকম স্টুডেন্ট খুব কমই আছে। আচ্ছা এনিওয়ে, সেকেন্ড প্রশ্ন এখন হলো বেস ফ্লো ক্যান বি অ্যাসিউম 15 মিটার পার সেকেন্ড। এখন বেস ফ্লোটা এইখানে দিচ্ছে সেন্টিমিটার পার আওয়ারে রেটে ঢুকতেছে, আর এখানে ইউনিটটা ডিফারেন্ট দিচ্ছে, 15 মিটার কিউব পার সেকেন্ডে যাচ্ছে, আবার 12 ঘন্টা পরে ইনক্রিজ হচ্ছে কত? 2 মিটার কিউব পার সেকেন্ড, মানে কিউমেক প্রতি 12 ঘন্টা পর পর বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো, আমার মনে হয় প্রশ্নটা বুঝে গেছো, আর বই সামনে খুলে নিয়ে বসো, বসে এই অঙ্কটা একটু দেখো, আর সেই সুযোগে 3-4 মিনিটের একটা ব্রেক দিই। তোমরা এই টেবিলটা দেখো, আর এখানে এইটা বই আছে, যার সুবিধা আছে দেখতে চেষ্টা করো, বেশি চলে গেছে। এই টেবিলটা দেখতে চেষ্টা করো। আমার মনে হয় এই হ্যাঁ, এই 3টা লাইন ভালো করে বুঝে এই টেবিলটা একটু দেখো, এই টেবিলে দেখো কোন জায়গায় কি লেখা আছে, এই টেবিলটাও দেখো কোন জায়গায় কি লেখা আছে। আর একটু ব্রেক দিই, তোমরা একটু সুযোগ পাইলে তোমরা এটা লিখে ফেলতে পারো, এটা লিখে ফেললে সুবিধা হবে। আর বিশেষ করে এই 3টা লাইন লেখো, আর এই টেবিলটা এই টাইটেল গুলা লিখতে পারো, লিখলে আমার মনে হয় সুবিধা হবে। আচ্ছা দাঁড়া, আমি 3টা মিনিটের একটু ব্রেক দিই, ঠিক আছে?